আসসালামু আলাইকুম। আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছো। সবাই যার যার অবস্থানে থেকে আল্লাহর রহমতে সবাই ভালো আছো। ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তাহমিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের পড়াবো ভূগোল দ্বিতীয় পত্র। আজকে আমার পড়ানোর টপিক হচ্ছে বাংলাদেশের সার শিল্প। ক্লাস শুরু করার পূর্বে আমরা দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে পড়ব। আজ আমরা পড়ব সার শিল্প কি, সার শিল্পের প্রকারভেদ, সার শিল্পের স্থানীয়করণের কারণ, সার শিল্পের উৎপাদন, বাণিজ্য, সার শিল্পের সমস্যা এবং সমস্যার সমাধান। তাহলে ক্লাস শুরু করা যাক। শুরুতে দেখে নিই সার কি। সার হলো প্রাকৃতিক অথবা কৃত্রিমভাবে তৈরি করা কোনো উপাদান যা মাটিতে কিংবা উদ্ভিদের টিস্যুতে প্রয়োগ করা হয়, যা উদ্ভিদের বিভিন্ন পুষ্টিকর উপাদানের সরবরাহ নিশ্চিত করে। তাহলে আমরা বুঝলাম যে সার হচ্ছে প্রাকৃতিক হতে পারে, আবার কৃত্রিমভাবে হতে পারে, যা উদ্ভিদের পুষ্টির উপাদান সরবরাহ করতে সাহায্য করে। এখানে দেখতে পাচ্ছ জমিতে সার দেওয়ার দুটি চিত্র আমি ব্যবহার করেছি। সার গাছপালার বৃদ্ধি ত্বরান্বিত করে। এই লক্ষ্য পূরণ করা হয় দুটি উপায়ে। একটি হলো প্রথাগত পদ্ধতি, যা হলো পুষ্টি উপাদান। দ্বিতীয় পদ্ধতি দ্বারা মাটির কার্যকারিতা পরিবর্তন করা হয় বিভিন্ন অনুপাতে সার প্রয়োগের মাধ্যমে। অর্থাৎ প্রথম হচ্ছে পুষ্টি দেওয়া এবং পরবর্তী ধাপ হচ্ছে মাটির কার্যকারিতা পরিবর্তন করা, যেটি হয় সারের মাধ্যমে। তিনটি আসল ম্যাক্রো উপাদান সার শিল্পের: নাইট্রোজেন, যা পাতার বৃদ্ধিতে সহায়তা করে; ফসফরাস, ফল, বীজ, ফুলের উন্নয়নে সহায়তা করে; পটাশিয়াম, কাণ্ডের বৃদ্ধিতে, ফুল, ফল ধরা ত্বরান্বিত করে। এই তিনটি হলো ম্যাক্রো পুষ্টি উপাদান। আর তিনটি গৌণ ম্যাক্রো পুষ্টি উপাদান হলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার। মাইক্রো পুষ্টি উপাদানে কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, মোলিবডানাম, জিঙ্ক, বোরন, কখনো কখনো থাকে সিলিকন ও কোবাল্ট। অর্থাৎ ম্যাক্রো পুষ্টি উপাদানের মধ্যে থাকে কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, মোলিবডানাম, জিঙ্ক, বোরন এবং কখনো কখনো থাকে সিলিকন, কোবাল্ট এবং ভ্যানাডিয়ামের সাথে কিছু বিরল খনিজ উপাদান। তাহলে সার শিল্পের বিষয়গুলো কি কি উপাদান থাকে তাও আমরা জানতে পারলাম। প্রকারভেদ: সার বিভিন্ন প্রকারের হয়। কোনো সার কোনো উপাদান দ্বারা তৈরি হয় তার উপর নির্ভর করে দু প্রকারের। এটি হলো এক উপাদানের, অপরটি হলো দুই বা ততোধিক উপাদানের মাল্টি নিউট্রিয়েন্ট সার। অর্থাৎ যে নির্ভর করে সেটি একটি সার হচ্ছে একটি উপাদান দিয়ে, আর একটি সার হচ্ছে দুই বা ততোধিক উপাদানের মাল্টি নিউট্রিয়েন্ট সাহায্য করে। সারকে আবার অজৈব ও জৈব এই দুই ভাগেও ভাগ করা যায়। অজৈব সার হলো যেগুলোতে জৈব উপাদান থাকে না, ইউরিয়া ছাড়া। আর জৈব সার বিভিন্ন জৈব উপাদান থেকে তৈরি হয়। একক পুষ্টি উপাদান সম্পন্ন সারসমূহ: প্রধান শুধু নাইট্রোজেনযুক্ত সার হলো অ্যামোনিয়াম নাইট্রেট। এটি সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয়। আরেকটি সবচেয়ে বহুল ব্যবহৃত নাইট্রোজেন সার হলো ইউরিয়া। এর সবচেয়ে বড় গুণ হলো এটি কঠিন ও অদাহ্য। অর্থাৎ প্রধান ফসফেট সার হলো সুপার ফসফেট, SP
14 থেকে 18% P205 বহন করে। আরেকটি ফসফেট সার হলো টিএসপি, যা 44 থেকে 48% P205 বহন করে। আমাদের দেশে মূলত ইউরিয়া সারটাই বেশি উৎপাদিত হয়ে থাকে। বহুগুণ পুষ্টি উপাদান সম্পন্ন সারসমূহ, এই জাতীয় সারগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এরা 2 বা ততোধিক পুষ্টি উপাদান বহন করে। এখন আমরা পড়ব যে বাংলাদেশে সার শিল্প গড়ে ওঠার কারণগুলো, অর্থাৎ সার শিল্পের স্থানীয়করণের কারণ। বাংলাদেশের সার শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে প্রাকৃতিক ও অর্থনৈতিক কারণ সমূহ হল: 1. পর্যাপ্ত কাঁচামাল। সারের প্রধান কাঁচামালই হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস সার শিল্পের অন্যতম কাঁচামাল, যা দেশে উত্তোলিত হয়। অর্থাৎ আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস আমাদের সার শিল্পে বিশেষ ভূমিকা পালন করে থাকে। 2. অনুকূল জলবায়ু। একটি শিল্প গড়ে ওঠার পিছনে সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে জলবায়ু। অর্থাৎ জলবায়ু যদি অনুকূলে থাকে তাহলেই একটি শিল্প গড়ে ওঠা সম্ভব। এই অনুকূল জলবায়ুর কারণে বাংলাদেশে সার শিল্প গড়ে উঠেছে। 3. শক্তি সম্পদের সহজলভ্যতা। শক্তি সম্পদের সহজলভ্যতা, শুরুতে আমরা দেখেছি যে সার শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস একটি শক্তি সম্পদ, তাই প্রাকৃতিক সহজলভ্যতার কারণে এবং বিদ্যুতের সহজলভ্যতার কারণেও অনেক সার শিল্প গড়ে উঠেছে। 4. সার শিল্পের সরকারি ভর্তুকি ও মূলধন সরবরাহ। সরকার যদি সার শিল্পকে বিভিন্নভাবে ভর্তুকি এবং মূলধন সরবরাহ করে থাকে তাহলে সার শিল্প গড়ে ওঠে। সেক্ষেত্রে বাংলাদেশে সুবিধা রয়েছে বলেই সার শিল্প গড়ে উঠেছে। তাই সার শিল্পের স্থানীয়করণের এটি একটি অন্যতম কারণ। 5. ব্যাপক আভ্যন্তরীণ চাহিদা। বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, সেক্ষেত্রে সারের বেশ চাহিদা রয়েছে, কারণ কৃষি জমিতে সারের ব্যাপক ব্যবহার করা হয়। তাই ব্যাপক আভ্যন্তরীণ চাহিদার উপর ভিত্তি করেও বাংলাদেশের সার শিল্প গড়ে উঠেছে। সুলভ ও তুলনামূলক সস্তা শ্রমিক। বাংলাদেশের সার শিল্পে অল্প খরচে বা অল্প বেতন দিয়ে প্রচুর শ্রমিক নিয়োগ দেওয়া যায়, যার কারণে মোটামুটি শ্রমিক সুবিধার্থের কারণে সার শিল্প বাংলাদেশে গড়ে উঠেছে। 7. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। একটি শিল্প গড়ে ওঠার পিছনে যোগাযোগ ব্যবস্থা বিশেষ ভূমিকা পালন করে। বিভিন্ন যন্ত্রাংশ আমদানি, যাতায়াতের সুবিধা, বিভিন্ন কারণে যোগাযোগ ব্যবস্থা বা উৎপাদিত সার বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা বিশেষ প্রয়োজন। তাই যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কারণেও বাংলাদেশে সার শিল্প গড়ে উঠেছে। তাহলে তোমরা সার শিল্পের স্থানীয় কারণ সম্পর্কে বুঝতে পেরেছ। সার শিল্পের উৎপাদন। তোমরা দেখো, এখানে আমি একটি চার্ট ব্যবহার করেছি। চার্টের উপরে দেখো বাংলাদেশের সার উৎপাদন মেট্রিক টন হিসাবে। সাল উৎপাদন 2014-15 সালে বাংলাদেশে সার উৎপাদিত হয়েছে 10,28,157 মেট্রিক টন। 2015 সালে সার উৎপাদিত হয়েছে 10,10,446 মেট্রিক টন। 2016-17 সালে সার উৎপাদিত হয়েছে 12,20,890 মেট্রিক টন। 2017-18 সালে 8,59,353 মেট্রিক টন সার উৎপাদিত হয়েছে বাংলাদেশে। উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সূত্র: বাংলাদেশের অর্থনীতি সমীক্ষা 2019, পৃষ্ঠা 248। তোমরা এরকম চার্ট ব্যবহার করবে পরীক্ষায়, কিন্তু সেক্ষেত্রে তোমরা নিচে
কোথা থেকে পেয়েছো সে উৎসটা উল্লেখ করে দিবে, তাহলে ভুল হবে না। আর তোমরা তোমাদের যার যার যে বইটি পড়ো সেই বইয়ের চার্ট ব্যবহার করবে এবং সেখানে উৎসটা দিয়ে দিবে, তাহলে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। সার শিল্পের উৎপাদন। এখানে দেখো আমি আরেকটি চার্ট ব্যবহার করেছি বাংলাদেশের সার কারখানার নামগুলি দিয়ে, এবং এখানে কি ধরনের সার উৎপাদিত হয় এবং বার্ষিক উৎপাদন ক্ষমতা 1000 মেট্রিক টন হিসাবে এখানে দেওয়া আছে। প্রথম দেখো ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড উৎপাদিত সার ইউরিয়া, বার্ষিক উৎপাদন ক্ষমতা 1000 মেট্রিক টন, 470, অর্থাৎ 470,000 মেট্রিক টন। ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্স লিমিটেড এসএসপি এএসপি, অর্থাৎ এদের উৎপাদিত সার হচ্ছে এসএসপি এএসপি, উৎপাদিত ক্ষমতা হচ্ছে 100,000 মেট্রিক টন। কাফুকু কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, এখানে উৎপাদিত সার ইউরিয়া, এখানে বার্ষিক উৎপাদন পরিমাণটা দেওয়া হয়নি। আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড, এখানে উৎপাদিত সার ইউরিয়া 528,000 মেট্রিক টন উৎপাদন। পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড, ইউরিয়া এদের ধরন উৎপাদিত সারের ধরন ইউরিয়া। চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড, এদেরও সারের ধরন ইউরিয়া, উৎপাদিত হয়েছে 561। যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, এখানে উৎপাদিত সার ইউরিয়া। যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, এখানে উৎপাদিত সার ইউরিয়া 61। ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, এখানে উৎপাদিত সার ডিএপি 528,000 মেট্রিক টন। শাহজালাল সার কারখানা লিমিটেড, এটিও ইউরিয়া 581,000 মেট্রিক টন। তাহলে আমরা এই চার্টে দেখতে পেলাম যে বাংলাদেশে যে সার কারখানা রয়েছে সেখানে ম্যাক্সিমাম সারই উৎপাদিত হচ্ছে ইউরিয়া, অর্থাৎ সারের ধরন হচ্ছে ইউরিয়া সার। সার শিল্পের বন্টন। এখানে দেখো সার শিল্পের বন্টনে আমি বাংলাদেশের ম্যাপ ব্যবহার করেছি একটি। দেখো বাংলাদেশে কোথায় কোথায় সার উৎপাদিত হয়, যদিও আমি আস্তে আস্তে তোমাদের সবই এখানে দেখাবো। আমি নেক্সটে চলে যাই। যে সারগুলোর নাম, কারখানার নামগুলো আমি বলেছি, এখন সেগুলো আমি একটু কিরকম কখন কতটুকু উৎপাদিত হয় সেটা একটু তোমাদের দেখাচ্ছি। সেটি ফেঞ্চুগঞ্জ সার কারখানা। পূর্বে বাংলাদেশে কোনো সার কারখানা ছিল না। সাবেক ইপিআইডিসি 1961 সালে বাংলাদেশে প্রথম সার কারখানাটি সিলেট জেলায় ফেঞ্চুগঞ্জে স্থাপন করে। এই কারখানার সমস্ত যন্ত্রপাতি জাপান হতে সংগ্রহ করা হয়। এটি হরিপুরের প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে। এখানে নিচে দেখতে পাচ্ছ তোমরা কারখানার একটি চিত্র আমি দিয়েছি। এই কারখানা বার্ষিক 1.17 লক্ষ টন ইউরিয়া উৎপন্ন করে। ইদানিং অতিরিক্ত 12,000 টন অ্যামোনিয়াম ফসফেট সার ও এই কারখানার উৎপাদনের ব্যবস্থা করা হয়েছে। গোড়াশাল সার কারখানা ঢাকার অদূরে সুগম যোগাযোগ ব্যবস্থায় সম্পন্ন নরসিংদী জেলায় গোড়াশালে 1970 সালে এটি নির্মাণ করা হয়। এটি দেশের দ্বিতীয় ইউরিয়া সার কারখানা। এটি শীতলক্ষ্যা নদীর তীরে 1970 সালে গোড়াশাল নরসিংদী জেলায় স্থাপিত হয়। এই ফ্যাক্টরি বার্ষিক উৎপাদন ক্ষমতা 4,70,000 মেট্রিক টন। গোড়াশালের অতি নিকটই প্রাপ্ত তিতাস গ্যাসই এই কারখানার প্রধান কাঁচামাল।
এই পরিকল্পনা নিজস্ব বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র রয়েছে, অর্থাৎ এই সার কারখানায় তাদের নিজস্ব বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র রয়েছে। এখানে কারখানার একটি চিত্র আমি ব্যবহার করেছি। আশুগঞ্জ সার কারখানা। আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড ঢাকা শহর হতে 110 কিলোমিটার উত্তর পূর্ব দিকে এবং আশুগঞ্জ রেল স্টেশন থেকে 4 কিলোমিটার দক্ষিণে ঢাকা সিলেট মহাসড়কের পাশে আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া জেলায় 1981 সালে এই কারখানাটি স্থাপন করে। এই কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা 5,28,000 মেট্রিক টন। এই কারখানায় 48,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন কয়েকটি গুদাম রয়েছে। এছাড়া সার প্যাকিংয়ের পলিথিনও এই কারখানায় প্রস্তুত করা হয়। পলাশ ইউরিয়া সার কারখানা। পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড কারখানাটি বন্ধুত্বের চিহ্ন চায়না বাংলাদেশের একটি যৌথ উদ্যোগে, যা 1985 সালে শীতলক্ষ্যা নদীর তীরে পলাশ নরসিংদী জেলায় স্থাপিত হয়। এই ফ্যাক্টরির বার্ষিক উৎপাদন ক্ষমতা 95,000 মেট্রিক টন। এখানেও আমি কারখানার চিত্র ব্যবহার করেছি। 5. চট্টগ্রামে ট্রিপল সুপার ফসফেট সার কারখানা। চট্টগ্রামে দুটি টিএসপি সার কারখানা আছে। প্রথম কারখানাটি বার্ষিক উৎপাদন ক্ষমতা 32,000 টন, দ্বিতীয় কারখানাটির বার্ষিক উৎপাদন ক্ষমতা 45,000 মেট্রিক টন টিএসপি সার এবং 1,50,000 মেট্রিক টন এসএসপি সার উৎপাদিত হয়। খুলনা ট্রিপল সুপার ফসফেট সার কারখানা। সাবেক ইপিআইডিসি খুলনায় একটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এই কারখানাটি বার্ষিক 4,00,000 টন নাইট্রোজেন ও 2,75,000 টন টিএসপি সার উৎপাদন করে। 7. অ্যামোনিয়াম সালফেট সার কারখানা। ফেঞ্চুগঞ্জ সার কারখানার পাশে এটি নির্মিত হচ্ছে। ফেঞ্চুগঞ্জের চালু কারখানার উদ্বৃত্ত অ্যামোনিয়ায় এই কারখানার কাঁচামাল হিসাবে ব্যবহার হবে। এর বার্ষিক উৎপাদন হবে 12,000 টন। এ সার ব্যাপকভাবে সিলেটের চা বাগানে ব্যবহৃত হবে বলে ধরে নেওয়া হয়। চট্টগ্রামের ইউরিয়া সার কারখানা 8। চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড কারখানাটি চিটাগাং শহর থেকে 24 কিলোমিটার দক্ষিণে এবং কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে 1987 সালে রাঙ্গাদিয়া থানা আনোয়ারা চট্টগ্রাম জেলায় স্থাপিত হয়। এই ফ্যাক্টরির বার্ষিক উৎপাদন ক্ষমতা 5,61,000 মেট্রিক টন। এটি কয়েকটি বন্ধু আরব রাষ্ট্রের আর্থিক সহায়তায় চট্টগ্রাম বন্দর নগরী চট্টগ্রামে এটি নির্মাণ করা হচ্ছে। শক্তি সম্পদ হিসাবে কাপ্তাইয়ের পানির বিদ্যুৎ এবং কাঁচামাল হিসাবে বাখরাবাদের প্রাকৃতিক গ্যাস এই কারখানায় ব্যবহৃত হয়। 9. যমুনা সার কারখানা। যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানাটি যমুনা নদী হতে প্রায় 10 কিলোমিটার দূরত্বে 1992 সালে তারাকান্দি থানা সরিষাবাড়ি জামালপুর জেলায় স্থাপিত হয়। এই ফ্যাক্টরি বার্ষিক উৎপাদন ক্ষমতা 5,61,000 মেট্রিক টন। এখানেও আমি চিত্র ব্যবহার করেছি।
এতক্ষণ আমি বিভিন্ন সার কারখানা আলোচনা করেছি। এখন বিভাগ অনুসারে কোন বিভাগে কতটি পড়েছি সেটি তোমাদের একটু সহজভাবে দেখিয়ে দিচ্ছি। ঢাকা বিভাগ, এই বিভাগে নরসিংদী জেলার গোড়াশাল সার কারখানা, পলাশ ইউরিয়া সার কারখানা, জামালপুরের সরিষাবাড়ি থানার তারাকান্দিতে যমুনা সার কারখানা অবস্থিত। অর্থাৎ ঢাকা বিভাগের সার কারখানাগুলো এখানে আমি বিভাগ ওয়ারি দেখিয়েছি। এদের মধ্যে গোড়াশাল সার কারখানা 1970 সালে নির্মিত হলেও এর উৎপাদন শুরু হয় 1972 সালে। পলাশ ইউরিয়া সার কারখানা 1981 সালে এবং যমুনা সার কারখানা 1991 সালে প্রতিষ্ঠিত হয়। এই তিনটি সার কারখানাতে কাঁচামাল হিসাবে তিতাস গ্যাস ব্যবহার করা হয়। চট্টগ্রাম বিভাগ, এই বিভাগে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ সার কারখানা, চট্টগ্রামে ট্রিপল সুপার ফসফেট সার কারখানা, চট্টগ্রামে ইউরিয়া সার কারখানা গড়ে উঠেছে। আশুগঞ্জ সার কারখানা 1981 সালে, টিএসপি সার কারখানা 1968 সালে প্রতিষ্ঠিত হয়। এই সার কারখানার কাঁচামাল হিসাবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। সিলেট বিভাগ, এই বিভাগে সিলেট জেলার ফেঞ্চগঞ্জ সার কারখানা, অ্যামোনিয়াম সালফেট সার কারখানা, হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সার কারখানা উল্লেখযোগ্য। ফেঞ্চগঞ্জ সার কারখানা 1961 সালে প্রতিষ্ঠিত হয়। যদিও তোমাদের এই সার আমি আলাদা দেখিয়েছি, তারপর আমি বিভাগ অনুযায়ী দেখাচ্ছি এবং আবার একটু বলে দিচ্ছি। ফেঞ্চগঞ্জ সার কারখানা 1961 সালে প্রতিষ্ঠিত হয়, যা দেশের প্রথম। এছাড়া কাঁচামাল হিসাবে হরিপুরে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। অ্যামোনিয়াম সালফেট কারখানা ফেঞ্চগঞ্জ সার কারখানার উদ্ভিদ অ্যামোনিয়া কাঁচামাল হিসাবে ব্যবহার করে। হবিগঞ্জ সার কারখানা হবিগঞ্জে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে সার উৎপাদন করে। তাহলে আমরা সিলেট বিভাগের সার কারখানা সম্পর্কেও জানতে পারলাম। খুলনা বিভাগ, এই বিভাগে খুলনা ট্রিপল সুপার ফসফেট কারখানার কাঁচামাল হিসাবে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। এই কারখানায় টিএসপি ও নাইট্রোজেন সার উৎপাদন করা হয়। বাণিজ্য, বাংলাদেশ ইউরিয়া সার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, তবে টিএসপি অ্যামোনিয়া উৎপাদন দেশের আভ্যন্তরীণ চাহিদা অপেক্ষা কম। বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পরও দেশের বাইরে থেকে ইউরিয়া সার রপ্তানি করতে সক্ষম। অন্যদিকে টিএসপি অ্যামোনিয়া ও এমবি আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2019 সালের একটি আমরা চার্ট ব্যবহার করেছি, যে আমরা বাইরে থেকে সার যে আমদানি করে থাকি, আমরা ইউরিয়া সার রপ্তানি করতে পারি নিজেদের চাহিদা মিটিয়ে, কিন্তু অন্য সারগুলো যেমন টিএসপি, অ্যামোনিয়াম, এমবি ইত্যাদি আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়। তাহলে আমরা দেখি বাইরে থেকে আমাদের কি পরিমাণ আমদানি করতে হয়। এখানে ডাটাতে আমি ব্যবহার করেছি যে 2011-12 থেকে 2018 সাল 2011 সাল থেকে 2018 সালের যে সার আমদানি করা হয় ততটুকু চার্ট আমি ব্যবহার করেছি। 2011-12 সালে 1381 মিলিয়ন মার্কিন ডলার সার আমরা আমদানি করেছি। অনুরূপভাবে 2012-13-তে 1128, 2013-14 1026, 14-15 1339, 15-16, 1117, 16-17, 737, 17-18, 1006 মিলিয়ন মার্কিন ডলারের সার আমরা আমদানি করেছি
বিদেশ হতে। এটিও বাংলাদেশের অর্থনীতি সমীক্ষা 2019 পৃষ্ঠা 305। তাহলে বাণিজ্য সম্পর্কেও তোমরা বুঝতে পেরেছ আমাদের যে আমরা কি সার আমদানি করি এবং কি সার রপ্তানি করতে পারি। সার শিল্পের সমস্যা। সার শিল্পের সমস্যাগুলো আমি এখন তোমাদের পড়াবো। 1. কাঁচামালের ঘাটতি। সার শিল্পের প্রধান কাঁচামাল হলো প্রাকৃতিক গ্যাস। প্রয়োজনীয় কাঁচামালের অভাবে অধিকাংশ সার কারখানার ক্ষমতা অনুযায়ী সার উৎপাদন করতে পারে না। অর্থাৎ আমাদের কাঁচামালের ঘাটতির কারণে আমাদের যতটুকু সার উৎপাদন করা দরকার ততটুকু সার উৎপাদন করা সম্ভব হচ্ছে না। তাহলে কাঁচামালের পরিমাণ বাড়লে সার শিল্পের সমস্যা সমাধান হতো। সেক্ষেত্রে কাঁচামালের ঘাটতি একটি সার শিল্পের সমস্যা। 2. শক্তি সম্পদের অপ্রতুলতা। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের অপ্রতুলতার দরুন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয় না। অর্থাৎ সারের জন্য যে বিদ্যুতের প্রয়োজন সেটি সম্ভব হয় না প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল ইত্যাদি অপ্রতুলতার কারণে। আর সার শিল্পের কাঁচামালও প্রাকৃতিক গ্যাস। তাই শক্তি সম্পদের পর্যাপ্ত না থাকাই সার শিল্পের প্রধান সমস্যা। 3. যন্ত্রপাতির অভাব। একটি সার শিল্পে যতটুকু উন্নত পরিমাণ যন্ত্রের প্রয়োজন সেটি আমাদের অভাব রয়েছে। যদি আমরা বিদেশ থেকে আমদানি করতে পারি না, সেজন্যই সার শিল্পের যন্ত্রপাতির অভাবও সার শিল্পের একটি সমস্যা। 4. দক্ষ শ্রমিকের অভাব। আমাদের দেশে শ্রমিক রয়েছে কিন্তু সে শ্রমিক দক্ষ নয়। অর্থাৎ এ শিল্পে নিয়োজিত শ্রমিকের অধিকাংশই হচ্ছে অশিক্ষিত, অদক্ষ। মূলধনের অভাব। দেশে মূলধনের অভাবের কারণে বিদেশ থেকে সময় মতো প্রয়োজনীয় যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্য আমদানি করা সম্ভব হয় না। অর্থাৎ আমাদের মূলধনের অভাবও সার শিল্পের প্রধান সমস্যা। এই 5টি উল্লেখিত সমস্যা ছাড়াও আরও কিছু সমস্যা রয়েছে, যেমন প্রশাসনিক অস্থিতিশীলতা, অব্যবস্থাপনা, সততার অভাব, দুর্নীতি, সুনির্দিষ্ট নীতিমালার অভাব প্রভৃতি সার শিল্পের উন্নতিতে প্রতিবন্ধক হিসাবে কাজ করে। তাহলে আমরা সার শিল্পের সমস্যাগুলো যে দেখেছি অর্থাৎ চিহ্নিত করা হয়েছে সেগুলো হলো কাঁচামালের ঘাটতি, শক্তি সম্পদের অপ্রতুলতা, যন্ত্রপাতির অভাব, দক্ষ শ্রমিকের অভাব, মূলধনের অভাব, প্রশাসনিক অস্থিতিশীলতা, অব্যবস্থাপনা, সততার অভাব, দুর্নীতি, সুনির্দিষ্ট নীতিমালার অভাব প্রভৃতি সার শিল্পের উন্নতিতে প্রতিবন্ধক হিসাবে কাজ করে। তাহলে তোমরা সার শিল্পের সমস্যা সম্পর্কে জানতে পেরেছ। এর পরবর্তী ধাপে চলে যাই। সার শিল্পের সমস্যার সমাধান। আমরা যে এতক্ষণ সমস্যাগুলো দেখেছি সেগুলো কিভাবে সমাধান করা যায় সেগুলো একটু দেখে নিই। 1. প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহের ব্যবস্থা। অর্থাৎ প্রয়োজনীয় কাঁচামালের সরবরাহের ব্যবস্থা করতে হবে। যদি আমরা প্রয়োজনীয় কাঁচামালের সরবরাহের ব্যবস্থা করতে পারি তাহলে বাংলাদেশ সার শিল্পে উন্নতি লাভ করবে এবং নিজেদের চাহিদা মিটিয়েও বিদেশেও রপ্তানি করতে পারবে। তোমরা এতক্ষণে জেনেছ যে ইউরিয়া সার আমরা বাইরে রপ্তানি করতে পারি, কিন্তু অন্য সার আমাদের আমদানি করতে হয়। যদি আমরা কাঁচামাল সরবরাহের ব্যবস্থা করতে পারি তাহলেই সার শিল্পের সমস্যার সমাধান করে আমরা অন্য সারও বিদেশে রপ্তানি করতে পারব। 2. সার শিল্পের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। অর্থাৎ সার শিল্পের কাঁচামালের মধ্যে, অর্থাৎ সার শিল্পের যে কাঁচামাল বলতে পারো, শক্তি সম্পদ বলতে পারো, যেটি বলো, বিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। তাহলে বিদ্যুৎ সরবরাহ যদি আমরা নিশ্চিত করতে পারি, অর্থাৎ প্রতিটা সার কারখানায় যদি নিজস্ব বিদ্যুতের আলাদা উৎপাদনিত বিদ্যুৎ ব্যবহার করতে পারি এবং তাহলেই সার শিল্পের
সমস্যার সমাধান হবে বলে আশা করা যায় এবং বাংলাদেশ সার শিল্পে বিশেষ উন্নতি লাভ করবে। 3. প্রয়োজনীয় যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ সরবরাহ। আমাদের যে সার শিল্পে যে যন্ত্রপাতি প্রয়োজন রয়েছে সেগুলো যদি আমরা সরবরাহ করতে পারি, অর্থাৎ বিদেশ থেকে আমদানি করে উন্নতর যন্ত্রপাতি সার শিল্পে ব্যবহার করতে পারি, তাহলেই সার শিল্পের সমস্যা সমাধান হবে বলে আশা করা যায়। 4. প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক নিয়োগ। আমাদের শ্রমিক রয়েছে, কিন্তু সেই শ্রমিক রয়েছে অদক্ষ, অশিক্ষিত। যদি আমরা তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসাবে গড়ে তুলতে পারি অথবা দক্ষ শ্রমিক নিয়োগ দিতে পারি, তাহলে সার শিল্পের সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়। 5. দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন। দেশের রাজনৈতিক স্থিতিশীলতাও সার শিল্পের উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে। দেশে যদি সবসময় স্বাভাবিক সুন্দর পরিবেশ বিরাজ করে, তাহলে সার শিল্পের উৎপাদন বৃদ্ধি পাবে, অর্থাৎ কারখানা বন্ধ থাকবে না, কারখানাতে অস্থিরতা বিরাজ করবে না, তাহলেই সারের উৎপাদন বৃদ্ধি পাবে এবং সার শিল্পের সমস্যার সমাধান হয়ে উৎপাদন বেশি হবে। 6. উন্নত যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিতকরণ। যদি আমরা বাংলাদেশ যদি উন্নত যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে পারে, অর্থাৎ উৎপাদিত সার বিভিন্ন স্থানে পৌঁছানোর জন্য বা অন্যান্য যে কাঁচামাল রয়েছে, প্রাকৃতিক গ্যাস এবং বিদ্যুৎ ছাড়াও যে আদার্স যে কাঁচামাল রয়েছে সেগুলো আনয়নের জন্য যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে হবে, তাহলেই সার শিল্পের সমস্যা সমাধান করা সম্ভব। 7. সঠিক শিল্পনীতি প্রণয়ন। কারখানাগুলোতে যদি নিয়ম নীতি থাকে, প্রতিটা শিল্পীরই কিছু শিল্পনীতি রয়েছে, সেরকম সার শিল্পেও যদি কিছু নীতি রয়েছে এবং আদার্স যে সবখানে যে একটা নিয়ম রয়েছে, নীতি, শিল্পনীতি, সেটিও যদি সঠিকভাবে প্রণয়ন করা হয়, তাহলে সার কারখানায় উৎপাদন বৃদ্ধি পাবে। তাহলে আমরা এতক্ষণ সার শিল্পের সমস্যার সমাধান সম্পর্কে পড়লাম। তাতে আমরা দেখতে পেলাম যে প্রয়োজনীয় সার শিল্পের বিদ্যুৎ উৎপাদন সরবরাহ নিশ্চিতকরণ, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ সরবরাহ, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক নিয়োগ বা কর্মরত শ্রমিকদেরই দক্ষ প্রশিক্ষণ দেওয়া, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা অর্থাৎ সবসময় একটি শান্তির ভাব বিরাজ করা, উন্নত যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিতকরণ এবং সঠিক শিল্পনীতি প্রণয়নের মাধ্যমেই সার শিল্পের সমস্যার সমাধান করা সম্ভব বলে আশা করা যায়। তাহলে তোমরা সার শিল্প সম্পর্কে এতক্ষণ যে আলোচনা করেছি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। আমি আবারও বলছি, সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।